আচ্ছা, আমাদের ডিসকাশন যেটা লাস্ট দিন আমরা শেষ করেছিলাম, আমরা বেসিক্যালি উই হ্যাভ এন্টার্ড ইনটু দ্য ডোমেইন অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, and the fact is that why আমরা যে কোনো ম্যাটেরিয়ালকে সাউন্ডটা খুব ইকো হচ্ছে দিক থেকে, এনি কাইন্ড অফ ম্যাটেরিয়াল এট দ্য স্টার্টিং পয়েন্ট, ম্যাটেরিয়ালের মধ্যে আমরা কি অ্যাজিউম করছিলাম? দেয়ার আর অ্যাটমস, ইনসাইড দ্য অ্যাটমস কি আছে? ইলেকট্রনস। ইলেকট্রনস আর মুভিং চার্জেস। ফ্রি বা কিছু বলবো না, কারণ আমরা অ্যাটমের কথা বলছি এখানটা, ঠিক আছে? তাহলে আমাদের কাছে একটা অরবিটাল ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে, আমরা জানি, এগুলো সব ক্যালকুলেশনটা আমরা দেখেছিলাম। and it can be equated to this can be related to the corresponding orbital angular momentum with this equation. The minus sign comes. I have deliberately put the minus sign here because electronic charge. এত আওয়াজ হচ্ছে কেন বলো তো তোমাদের ওখানে? আমার এখানে কিছু নেই। কানেকশন পয়েন্টের বা পাতা উল্টানোর কোনো আওয়াজ হচ্ছে, খুব ইকো, মানে খুব জোরে আসছে সাউন্ডটা আমার কাছে। Whatever, this is the fundamental relation. We have done this thing. Minus sign টা কেন আসছে বোঝা যাচ্ছে, because the charge is negative. So orbital angular momentum এর ডিরেকশন যেদিকে, the corresponding dipole moment ডিরেকশনটা কিন্তু অপোজিটে হচ্ছে। আর ডাইপোল মোমেন্ট আমি কেন আসছি এখানটা, কারণ আমরা এর আগে তো এস্টাবলিশ করেছি এই ফ্যাক্টটা যে এনি কারেন্ট ক্যারিং কয়েল ইজ ইকুইভ্যালেন্ট টু আ ম্যাগনেটিক ডাইপোল। এটা আমরা অনেকবার বলেছি এই কথাটা। নেক্সট আমরা দেখেছিলাম যে দিস ইজ পয়েন্ট নাম্বার 1. So any kind of atom can be regarded as a atomic dipoles, but one condition is that মনে রাখতে হবে যেহেতু ভেক্টর সাইন গুলো এখানে আছে and inside the atoms there are lots of electrons, so a atom can be treated as a magnetic dipole unless or if the individual orbital angular momentum vector of all the electrons inside a single atom will not cancel out. যদি সামেশন করলে 0 না পায়, তাহলে তুমি অ্যাটমটাকে কি বলতে পারো? করেসপন্ডিং অ্যাটমটাকে তুমি বলবে যে দিস অ্যাটম হ্যাজ এ ডেফিনিট অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অল দ্য ইলেকট্রন। সামেশন যদি করি, আমি কিন্তু সামেশনটা কোথায় করছি এখানে? এটা একটা সিঙ্গেল অ্যাটমের জন্য। তোমরা কোনো সাউন্ড পাচ্ছ, ইকো পাচ্ছ কিছু? না, এখানে একটু ভয়েস ল্যাগ হচ্ছে আমার এখানে। আচ্ছা, ল্যাগের জন্য ফ্যাক্টর না, আমি ক্লিয়ার, আমার কাছে ওখানে কোনো আওয়াজ হচ্ছে কোথাও, তোমাদের ওখানটা মনে হচ্ছে বারবার আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে সামেশনটা কোথায় করছি? ফর অল দ্য ইলেকট্রনস ইনসাইড এ সিঙ্গেল অ্যাটম। সেটা যদি নন জিরো হয়, লেখাটা দেখা যাচ্ছে তো ক্লিয়ারলি? if this is non-zero, then the corresponding atom can be called a atomic dipole. এরকম করে আমরা আরেকটা ইউনিট ইন্ট্রোডিউস করেছিলাম এখানটা, যে সিন্স atom is a very microscopic scale quantity, so it is not a very high value of magnetic property. তাহলে ফর দ্য কনভেনিয়েন্ট ইউনিট আমরা কি বলেছিলাম, তার নামটা কি ছিল? বোর ম্যাগনেটন। আমরা এই ইউনিটে সব মেজার গুলো করি, আর তার ভ্যালুটা আমরা লিখেছিলাম কিভাবে? এই ভ্যালুটা বাইরে চেক করেছিলে কত হয়? দ্যাট মিনস আমি বলেছিলাম যে এই ইকুয়েশনটাকে আমি লিখবো এইভাবে, আর কিছুই না, যে জিএল, তারপরে কি বলেছিলাম মনে আছে? মিউ বি বাই এইচ ক্রস ইন্টু এল ভেক্টর। হ্যাঁ, তুমি যদি মাইনাস সাইনটা এখানে দিয়ে দাও, ঠিক আছে। GL is a factor which is 1 for the electron, এটা ধরে নেওয়া হয়, এটা স্ট্রাকচার ফ্যাক্টর, প্রোটন নিউট্রন হলে এগুলো চেঞ্জ হয়ে যায়। আর মিউ বিটা আমরা কেন ইন্ট্রোডিউস করি? বিকজ ইট অ্যাটমিক ডোমেইনে ইউ হ্যাভ টু ইউজ দিস স্কেল, কারণ স্কেলটা খুব ছোট হয়ে যায়। তো তুমি দেখবে এই ইউনিটটা জুল পার টেসলা এরকম আসে, আর অফ দ্য অর্ডার অফ 10 to the power -24, 23 এরকম কিছু একটা অর্ডার চলে আসবে। সো ভেরি স্মল অ্যাকচুয়ালি। এই জন্যই আমরা বড় কোনো ওয়েবার, মিটার স্কোয়ার এইসব ইউনিট আমরা অ্যাজিউম করি না।
অ্যাকচুয়ালি। দাঁড়াও দেখি আরো কেউ আসছে মনে হচ্ছে। So second point, so this is the point number 2. This is a convenient unit to express the atomic magnetism. Sairaj, can you hear me? Hello, Sairaj. Hope so. ঠিক আছে, আমি রেকর্ড করছি, আজকে চলে যাবে, আশা করছি রেকর্ডিংটা। So this is for individual electron, point number 1. Inside the atom there are lots of electrons, so you have to sum up the effect of all the electrons. If the summation, since it's a vector quantity, if the summation is not 0, has a finite value, then you can say that corresponding single atom behaves as an atomic dipole. And why the dipole terms come? Again the same term, because electron is circulating in the orbit, pure Bohr's model, so any circulating charge corresponds to a dipole thing. This is point number 2. Unit আমরা বুঝলাম। Next thing is that, আর আমি কিছু কোশ্চেন তোমাদের দেখেছিলাম আগের দিন যে প্রোটনে তো চার্জ আছে উইথ রেসপেক্ট টু, এর ভাববে এই কোশ্চেনগুলো একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, একটু চিন্তা ভাবনা করবে পরে, ঠিক আছে? যে এক্সপেরিমেন্ট ভাবছিলাম একটু। হ্যাঁ ভেবেছিলি? হ্যাঁ স্যার। কিভাবে বলতো বলা যাবে? সেটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি না, ম্যাগনেটিক মোমেন্ট। হ্যাঁ, ভেক্টর কোয়ান্টিটিতে হলে ইলেকট্রনের যে এফেক্টটা আছে ম্যাগনেটিক মোমেন্টটা, ওই এফেক্টটা তো ইলেকট্রন নিজেও মানে অনুভব করবে আর কি, ফিল করবে, কিন্তু এটা প্রোটনের হয়ে ফিল করবে, প্রোটন এফেক্টটা করছে বলে ফিল করবে। কিন্তু আমরা যখন ক্যালকুলেশন যখন কিছু করি অ্যাটমের জন্য, হোল অ্যাটমসটার জন্য, তখন কিন্তু আমরা প্রোটনের কোনো এফেক্ট আমরা কনসিডার করি না, সেটা কেন? তো ওইটা তো ওই ব্যাপারটার সাথে মিলে যে সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে, তো পৃথিবী আবার দেখে যে সূর্য তার চারদিকে, সেটা তো ওই ব্যাপারটা, সেটা ঠিক আছে, ভেক্টর কোয়ান্টিটি, ওটা একটা ভেলোসিটি। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা একটু বোঝো এখানটা, এই যে মাস ফ্যাক্টরটা আছে না, বাই একটা এম চলে আসছে না, এখানে মাসটা তো ইলেকট্রনিক মাস, কিন্তু একটা প্রোটনের মাস যদি তুমি এখানে বসাও, দ্যাট ইজ হিউজ। সেই মাস ফ্যাক্টরটার জন্য আমার তো না হয় বুঝবো যে ইলেকট্রন ওকে দেখছে, ওর ম্যাগনেটিক মোমেন্ট আছে, প্রোটন ওকে দেখছে, প্রোটন দেখলে পরে ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্টটা কিন্তু মোটামুটি ইট হ্যাজ এ ফাইনাইট কোয়াইট লার্জ ভ্যালু, কারণ এটা খুব স্মল কোয়ান্টিটি। কিন্তু প্রোটনের জন্য এই করেসপন্ডিং কোয়ান্টিটিটা, দিস হোল কোয়ান্টিটি E/2m, দ্যাট উইল বি হিউজ, বা দ্যাট উইল বি ভেরি স্মল কোয়ান্টিটি, তুমি এটাকে ডিটেক্ট করতেই পারবে না প্রোটনের জন্য। মিউ ই ডিটেক্ট করা যায় ফর ইলেকট্রন, বাট মিউ পি ইজ হার্ড টু ডিটেক্ট থাকলেও। আর এটা আমি বলেছিলাম নিউট্রনের, তাহলে কেন পাবো? নিউট্রনের তো চার্জ বলে কোনো ব্যাপার নেই। নিউট্রনের চার্জ এখানে কিন্তু আর এটা কিন্তু সূর্য আর চাঁদ কিছু কিছু অতনু ভেবেছো কিছু? হ্যাঁ, কোয়ার্কসের জন্য ওটা ক্যারি করে যায়, মানে কোয়ার্কসের মোমেন্টামটা হলো কি বলে এখানে ক্যারি হয়ে যায়। আমি আর এটা বেশি ডিটেইলস বলবো না, একটু মাথায় রাখবে শুধু, তখন আমাদের ঢুকতে হয় ইনসাইড দ্য কোয়ার্ক মডেল, কোয়ার্ক স্ট্রাকচার। তখনই লোকে ভেবেছিল যে ভেতরে কি থাকতে পারে, কারণ কিছু এভিডেন্স পেয়েছিল, এক্সপেরিমেন্টাল এভিডেন্স, দ্যাট নিউট্রন may have some magnetic property. There were some experimental evidence, but it is also true neutron macroscopically, if you observe, it has no charge. So there may be inherently inside the neutron, there may have some charge factor is there, which we cannot detect macroscopically. তখন এই কোয়ার্ক টার্মটা চলে আসে। যাক, এগুলো একটু শোনার জন্য বলছি, পরবর্তীকালে লাগবে, জীবনে লুকিয়ে রাখা তো যাবে না, সব আসবে আস্তে আস্তে অবশ্যই। Anyway, now what will happen? So we have now considered that each atom as an atomic dipole. Now there are several atoms, and if it happens that that one atomic dipole represented as that arrow sign. Now inside a simple material, আমরা ভাবতে পারি যে all the atomic dipoles are now present in this manner. কেন আমি এইভাবে একটা র্যান্ডম ফিগার রাখছি? Because there is a temperature effect. এটা আমি আগের দিন বলছিলাম। হ্যাঁ, temperature is always there because you treat whether it is solid, gas or liquid. তুমি যখন এক্সপেরিমেন্ট করছো, the surrounding ambient temperature is always a finite one, so which will give the corresponding atom some kinetic energy always.
So dipoles, that means the charge factor, আমি আর ভেতরে ঢুকবো না, atoms can be, or the dipoles which can be designated as this arrow position, they are randomly arranged. So in a nutshell, as a whole, if you add up now all these vector dipole quantities of the atomic dipoles, it is a high probability to get the result, the net dipole moment of the whole atom, yes, 2-0 in the macroscopic scale. In the macroscopic, হ্যাঁ কিছু অ্যাটম থাকতেই পারে যার ডাইপোল মোমেন্টটা 0 হচ্ছে না, যাদেরকে অ্যাড করলে পরে, বাট ইন মানে 130 crore একটা তোমার পপুলেশন আছে, সেখানে দুজন ভালো লোক, তাতে তো আর দেশটা ভালো হয়ে যাচ্ছে না, ঠিক আছে, হোল কান্ট্রি রিমেইনস করাপ্টেড। So for that reason you have to say this type of material in general any magnetic material for the first time যখন তুমি investigate করবে, you have to say if the whole phenomena depends upon the orbital motion of the electrons, then you have to say that kind of magnetic material is magnetically neutral material under a given finite temperature condition. এটা কিন্তু বুঝে নাও কথাটা, লজিকটা বোঝা যাচ্ছে তো কেন বলছি? যদি অন্য কোনো এফেক্ট না থাকে, আমি কিন্তু স্পিন টিন আর কিছু কথাবার্তা বলছি না, এই যদি এফেক্টটা হয় শুধুমাত্র অরবিটাল মোশনের জন্য, তাহলে নর্মাল কন্ডিশনে এনি ম্যাটেরিয়ালকে তুমি বলবে নন ম্যাগনেটিক, টেকনিক্যালি তুমি তাকে বলবে হচ্ছে কি ডায়াম্যাগনেটিক। এই জন্যই বললাম, কারণ আমি চাইছি জিনিসগুলোকে একসঙ্গে এবার সাম আপ করতে। ডাইইলেকট্রিক পড়া হয়ে গেছে, ডায়াম্যাগনেটিক, এর আগে দিন উর্বি খুব ভালো প্রশ্ন করেছিল যে সলিনয়েডের মধ্যে তো আর এর সঙ্গে প্রপোর্শনাল ম্যাগনেটিক ফিল্ড, বা বাইরে গেলে পরে কেন 1/r। দেখো আমি একটা কথা বারবার বলছি, আমি ওটা পড়াবো, আজকে হবে না, হয়তো নেক্সট দিন আমরা করবো, ওই মাল্টিপল এক্সপেনশনের কথা আমরা বলছিলাম। একটা কথা একটু বুঝে রাখবে, এখানে একটু বলে রাখি যে মাল্টিপল এক্সপেনশন বেসিক্যালি গিভ ইউ the idea at large distance behavior of the potential of the corresponding charge distribution or current distribution. যদি চার্জ ডিস্ট্রিবিউশন হয় তাহলে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল তুমি পাবে at very large distance. if they are ভেক্টর পোটেনশিয়াল পাবে for the current distribution. এখন লার্জ ডিস্টেন্স বিহেভিয়ার আমরা কেন বলি? বিকজ ফিজিক্যালি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, তুমি যদি ফলো আপ করো ফ্রম কুলম্বস ল অর ফ্রম বায়োসাভার্ট ল, দে আর ইনভার্স স্কয়ার ল ফোর্স, 1/r² ফ্যাক্টরটা আছে। এই ফ্যাক্টরগুলোর জন্য আমাদের সবসময় we have to investigate physically this type of forces at very large distance. সেখানে বিহেভিয়ারটার ফিজিক্যাল ইম্পর্টেন্স থাকে। ইনসাইডে ওয়্যার কি হচ্ছে, ইনসাইড দ্য চার্জ ডিস্ট্রিবিউশন কি হচ্ছে, আমরা এটা ভাবি না, কিন্তু চার্জ ডিস্ট্রিবিউশনটা তার এফেক্টটা অন্য জায়গায় কি হচ্ছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। তুমি যখন এই করোনা ভাইরাস নিয়ে ডিল করছো, তুমি তো দেখছো করোনাটা গিয়ে অন্য লোককে কি করে এফেক্ট করে। তুমি কি ভাবছো যে করোনার জ্বর সর্দি হয়েছে কিনা? অবভিয়াসলি না। সিস্টেমের মধ্যে আমি ঢুকতে যাবো কেন? আমি তো দেখবো ওটার এফেক্টে বাইরে কি হচ্ছে। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট স্যার, যে ইউ হ্যাভ টু, উর্বি বোঝা গেছে কেন কথাটা বলছি? হ্যাঁ স্যার। তোমাকে ইনভেস্টিগেট করতে হবে লার্জ ডিস্টেন্সে। ভেতরে তোমার মনে হতে পারে স্যার r² ভ্যারিয়েশনটা হলো না, সেটা মানে অ্যাক্সিডেন্টালি হয়নি এবং সেটা আমাদের ব্যাড লাক হয়নি, এটা নিয়ে আমরা পুরোটা চিন্তিতও নই। আমাদের দরকার দেখা যে বাইরে 1/r² বা 1/, ফল হচ্ছে কিনা ফিল্ডটা দূরে গেলে পরে। আর দূরে যদি ফল না হয়ে থাকে তাহলে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিজম এই পোর্শনটা তুমি পড়তেই পারবে না। The whole topic remains on the basic backbone. The backbone of the topic is the large distance fall behavior of the field. এটা হচ্ছে আসল কথা, or potential. নাহলে না একটা ইকুয়েশন তৈরি করা যায় না, ইনফাইনাইটলি সে ব্লো আপ করতে থাকে। তুমি এটা সিরিজকে লিখতে পারো না, অনেক ম্যাথমেটিক্স আছে এর মধ্যে। যাই হোক, তার পয়েন্টটা তুমি ভালো তুলেছো। এনিওয়ে, সো নাও উই হ্যাভ এট আওয়ার হ্যান্ড diamagnetic, which is analogous to in the case of dielectric. এবার করসপন্ডিং নিয়ে এসে পড়াশোনা করবো আমরা। ইন কেস অফ ডায়াম্যাগনেটিক তার মানে কি আছে, ফাইনাইট টেম্পারেচারে র্যান্ডমলি ওরিয়েন্টেড অ্যাটমিক ডাইপোলস। ডাইইলেকট্রিকে কি থাকে? একইভাবে র্যান্ডমলি ওরিয়েন্টেড কি থাকবে? ইলেকট্রিক ডাইপোলস। এইভাবে পড়ো, মিলিয়ে মিশিয়ে সুবিধা হবে পড়তে। নাও টু ইনভেস্টিগেট দ্য ফার্দার এফেক্ট, হোয়াট ইউ হ্যাভ টু ডু, you have to first place this material in an external magnetic field. অবশ্যই মনে রাখতে হবে this external magnetic field B, this is generated by some current distribution. এটা কিন্তু কেউ তৈরি করছে, আচমকা তৈরি হয়ে যায়নি।
যেমন তুমি একেও তুমি প্লেস করে থাকো কোথায়, একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, ইলেকট্রিক ফিল্ডে। এটাও কিন্তু কোনো একটা সোর্স চার্জ তৈরি করেছে। সো এইবার একটু সব তো এক হতে পারে না, ইট ক্যান ইট, তাহলে তো আমি ডাইম্যাগনেটিক করতাম না, ডাইইলেকট্রিকই বলতাম। যেহেতু এখানে একটা কারেন্টের ব্যাপার আছে, সো নাও দ্য বিহেভিয়ার উইল বি সামহাট ডিফারেন্ট দেন দ্য ডাইইলেকট্রিক কেস। একটু হলেও চেঞ্জটা হবে, তবুও আমাদের মিলিয়ে মিশিয়ে দেখতে হবে চেঞ্জটা কিরকম হবে। এখানে আমরা দেখেছিলাম যে সাপোজ বি ইজ ইউনিফর্ম, আমি আপাতত বলছি ই ইজ ইউনিফর্ম, তাহলে আমরা কি দেখতে পাই, ইন দিস কেস অল দ্য ডাইপোলস আর very nicely oriented in this fashion, so that the adjacent charges get cancelled out, and you get at the one side কোন দিকে কোনটা পাবো রে, বাদিকে পজিটিভ প্লাস মাইনাস, প্লাস আর বাদিকে পজিটিভ। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। so you get a plenty of dipoles, electric dipoles as per definition in the dielectric material. এইখানে কি হচ্ছে, দিস ইজ সামথিং ডিফারেন্ট, কারণ এখানে একটা ডাইপোল মোমেন্টের ব্যাপারটা এরকম, এটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছিল। নাও কামস ফ্যারাডে অ্যান্ড লেঞ্জ, এটা আমি বেশি বলবো না কথাটা। They have investigated the effect of the external field on any kind of originally found substance. They found that yes, the dipoles will be now oriented, but the orientation will be such that they will oppose the cause of the orientation. এটা কিন্তু একটা নতুন এফেক্ট পাওয়া গেল, যেটা নিয়ে আমি ডিটেলসে বলবো না, কারণ তোমরা এটা পড়েছো ইন্ডাকশন চ্যাপ্টার। সো অলদো দ্য ডাইপোলস আর ওরিয়েন্টেড বাট নট ইন দিস ফ্যাশন, ওরিয়েন্টেশনটা এবার হয়ে যাবে হচ্ছে এই রকম, মানে বি ফিল্ডটা বাইরে থেকে এরকম আছে, আর ডাইপোল গুলোকে তুমি এবার এরকম করে আঁকতে হবে তোমাকে। মনে রাখতে হবে কিন্তু অ্যাটমিক ডাইপোল মানে ছোট, ভেতরে কিন্তু ওই ঘটনাটাই আছে, চার্জ কয়েল করছে, একটা ভেক্টর সাইন আছে, রোটেশনটা কে করছে বলা খুব মুশকিল, অ্যাজ এ হোল কয়েলটাও করতে পারে, কয়েলটা এরিয়াটাও করতে পারে, আবার ইলেকট্রনটার মোশনটা এমন ভাবে হচ্ছে যে অ্যাজ এ হোল ডাইপোল গুলো তোমার এরকম সার্টেন অবস্থায় আসবে। তুমি কিন্তু এই ব্যাপারটাকে ভেতরে ঢুকে এবার বুঝতে পারছো না অতটা, ম্যাক্রোস্কোপিক এফেক্ট লোকে দেখছে। মানেটা কি দাঁড়ালো, যে যদি সব ডাইপোল গুলো এখন এদিকে চলে আসে, সো দ্য রেজাল্টেন্ট ফিল্ড due to this material, inside the material or due to this material, will try to oppose this external field. এখানেও তাই হয়েছিল কিন্তু in this the dielectric electric material there also happens the same case. ডাইপোল মোমেন্ট তৈরি হয়েছে, মোমেন্টের ডিরেকশনটা কোন দিকে না এইদিকে ছিল, দ্যাট মিন্স দ্য পোলারাইজিং, এই ফেনোমেননটাকে তুমি পোলারাইজেশন বলছো, ক্যাপিটাল P is there and P vector is represented as small n into small p vector. N means the number of dipoles creating per unit volume. But this polarization vector actually in the direction from minus charge to plus charge, so it will oppose the electric field, external field. একই কথা কিন্তু তাই, শুধু এখানে কোনো লেঞ্জেস ল বলে কিছু নেই, এখানে কিন্তু নামটাকে দেওয়া হয়েছে কি লেঞ্জেস ল। আর প্রসেসটা ফ্যারাডে ইনভেস্টিগেট করেছিল, তাই সেটা কি নিউটনস থার্ড লর মতো রিলেটেড কিছু একটা? কি রকম বলো, শুনতে পাচ্ছি না। নিউটনস থার্ড লর মতো কিছু একটা, মানে একটা ফোর্স ফিল্ড কাজ করে তার অপোজিট ডাইরেকশনে। দেখো তুমি থার্ড লটা তুমি সব জায়গাতেই কিছু না কিছু ভাবে বলতেই পারো, কিন্তু থার্ড লটা বলতে গেলে পরে এই সব কেসে না এইভাবে থার্ড লকে আমরা ফট করে নিয়ে আসি না, আমরা বেসিক্যালি এটা ফোর্স ফিল্ড তো কাজ করছে না বি এর জন্য, সব জায়গায় কাজ করবে, তুমি সব কিছুকে নিউটনকে নিয়ে ভাবতেই পারো, কিচ্ছু যায় আসবে না। কিন্তু মুশকিলটা হচ্ছে নিউটনিয়ান পিকচার যদি মনের মধ্যে একবার গেঁথে যায়, সেখান থেকে বেরোনো খুব মুশকিল। নিউটন খুব হচ্ছে ইন্ডাকটিভ প্রপার্টি আছে নিউটনের, একবার যে নিউটনের মধ্যে ফেসে গেছে সে কিন্তু বেরোতে পারেনি। একদম আমি সিরিয়াস কথা বলছি, তুমি মানে আমাদেরও ছিল প্রবলেমটা, যখন তখন নিউটনকে টেনে আনবে না, ওকে শান্তিতে ঘুমাতে পারে না, সিরিয়াসলি, সিম্পলি রেস্ট ইন পিস। এরপর যখন তুমি লাগরাঞ্জ পড়বে, হ্যামিল্টন পড়বে, পয়সন পড়বে, হ্যাঁ অয়লার অনেকে আসবে, সেখানে তোমার বারবার মনে হবে আরে নিউটন এরকম কথা বললো, এটা এত উল্টো কথা বলে ফেললো, তখন তুমি ঝামেলা। সব জায়গায় তুমি নিউটনকে আনতে পারবে, ইজিলি অ্যাভেলেবেল, এখানেও করা যাবে, কিন্তু আমি ওটা আনতে চাইছি না, কারণ এটা খুব সলিড স্টেট, এমন এটা প্রপার্টি ডিপেন্ডেন্ট ফেনোমেনা তুমি পড়ছো, কিন্তু তুমি এখানে কোন রকম মোশনের কথাবার্তা ডিরেক্টলি বলছো না। ফোর্স ফিল্ড থাকবে, কিন্তু খুব সামান্য ভাবে সেই কথাটা বলা হয়। বারবার বলছি, মানে আমাদের এই
আমাকে এই কথাটা সিম্পলি তোমাদের ময়ূক একবার বলেছিল যে স্যার আমি ইকুয়েশন অফ মোশন লিখবো, আমি সব মেনে নেবো, কিন্তু দ্যাট ইজ এন্টায়ারলি ওই মোশনের কথাটা না আমাদের 11-12 থেকে মাথায় ঢুকে যায়, যেহেতু প্রথমে মেকানিক্স পড়ানো হয়। হ্যাঁ, যে ফোর্স থাকলেই আমি একটা মোশনের ইকুয়েশন লিখবো, মাস ইনটু অ্যাক্সেলারেশন। না, সব জায়গায় কেন? সব জায়গায় ফোর্স আমি লিখতেই পারবো না অনেক জায়গা ক্ষেত্রে। তুমি ভাবো ইন কেস অফ সিম্পল পেন্ডুলাম, ক্যান ইউ রাইট ডাউন দ্য ফোর্স ইকুয়েশন? হোয়াট ইজ দ্য ফর্ম অফ টেনশন তুমি জানো? তুমি এখানে কি করো, এখানে একটা এমজি লেখো, এখানে একটা থিটা ড্র করো, এমজি কস থিটা মানে কি, হ্যাঁ, তুমি ব্যালেন্স করে বেরিয়ে চলে যাও। তুমি কোনোদিন লিখেছো টি ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন? সত্যি কথা বলো তো। নেভার। নিউটনস ল ফেল করে যাবে এইসব জায়গাতে, ওটা পরে পড়াবো, নেক্সট সেমে আছে এগুলো। তখন কি, তখন তো আমাকে তো এগোতে হবে না আমাদের। এটা না সত্যি হিস্টোরিক্যালিও বটে, মানে নিউটনকে খুব ভয় পেত লোকজন ওই সময়। না, ইয়েস, হি হ্যাড সাম পাওয়ার, মানে একটা রাজা বা জমিদার যেমন হয়, ও যা বলবে তাই। হ্যাঁ, ইনিশিয়ালি ছিল চার্চের বাইবেলের কথা, বাইবেলের পরেই ছিল নিউটন। কারণ আমাদের বাইবেলের মধ্যে তো আর তোমার সায়েন্স নিয়ে লেখা থাকবে না, তাই সায়েন্স নিয়ে বলতে গেলে নিউটনের কথা বলতেই হতো। এই জন্য যখন প্রথমে অয়েলার লাগরান যেটা এসেছিল, কেউ এদের কথা বিশ্বাস করেনি। এনিওয়ে, আমরা পরে আবার এই গল্প গুজব করবো, অনেক গল্প আছে ফিজিক্সের, শেষ নেই। আবার ফিরে আসছি আমরা প্রপার্টির মধ্যে। তুমি আমরা এখানে আমরা আবার বলছি উই আর ডিলিং উইথ প্রপার্টি হুইচ আর অবজার্ভিং। তুমি কিন্তু সিস্টেমটাকে নিয়ে কোনো রকম কিছু এক্সপেরিমেন্ট করতে যাচ্ছ না, তুমি শুধু অবজার্ভ করতে চাইছো কি হতে পারে। বাইরে একটা ফোর্স ফিল্ড আছে, বাট দ্যাট ফোর্স ফিল্ড ইজ নট এনাফ টু স্টাডি দ্য নিউটনিয়ান ডোমেইন। আমার এই কথাটা একটু বিশ্বাস করবে, স্টাডি করতে তুমি পারবে না ওইভাবে। এনিওয়ে, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, সিমিলার টু দ্য ডাইইলেকট্রিক ফিল্ড ইন দ্য কেস অফ ডায়াম্যাগনেটিক, কি হচ্ছে, the dipoles are oriented in such a fashion that will opposite in the to the applied field, so it will oppose the field basically. So same factor, same thing is here, but নামটা এবার চেঞ্জ হবে। ওখানে আমরা নাম দিয়েছিলাম এই ফেনোমেনাটাকে পোলারাইজেশন, এখানে আমরা নাম দেব একই ফেনোমেনাটাকে ম্যাগনেটাইজেশন। সেম থিং স্যার, ম্যাগনেটাইজেশন। and we define the corresponding quantity as a magnetizing vector, যেমন ওখানে নাম দিয়েছিলাম polarizing vector, and that vector will be defined quantitatively as number of atomic magnetic dipoles per unit volume times area, বা আমি মিউ না লিখে না, আমি এবার একটু স্মল এম লিখছি, তাতে এটা একটু করেসপন্ড করতে সুবিধা হয়। একটা হচ্ছে এইটা ছিল, একটা হচ্ছে এইটা হলো। কি লিখেছি, ক্যাপিটাল এম ভেক্টর ইজ ইকুয়াল টু স্মল এন টাইমস স্মল এম ভেক্টর। প্রথম এনটা হচ্ছে নেস্ট, এন ফর নেস্ট, আর এমটা হচ্ছে এম ফর ম্যাঙ্গো। ইয়েস, দিস ইজ দ্য নাম্বার অফ অ্যাটমিক ডাইপোলস পার ইউনিট ভলিউম এন্ড দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য অ্যাটমিক। হ্যাঁ, মানে যেটা আমার কাছে এতক্ষণ পর্যন্ত মিউ এল ছিল, সেটাই আমি বেসিক্যালি এম দিয়ে লিখেছি, আর কিছু না। এটা শুধু নোমেনক্লেচারে লিখলাম কারণ অনেক বইয়ে পড়তে সুবিধা হবে, এগুলোর সঙ্গে মেলাতে সুবিধা হবে। পি ফর স্মল পি, ক্যাপিটাল এম ফর স্মল এম। আমাদের না অ্যালফাবেট নিয়ে একটা খুব কি বলবো, একটা কুসংস্কার আছে মনের মধ্যে। তুমি দেখবে যে আমরা ওই যখনই কোনো কোশ্চেন লিখি এ বি সি এরকম করে লিখি, এরকম লিখি না, ই এফ জি এইচ কেউ লেখে ওয়ানের, আমরা ভয় পাই। যখন কোনো ইকুয়েশন লিখি ফট করে এক্স ইকুয়াল টু সামথিং লিখি। কেউ লিখেছে কোনো পি ইকুয়াল টু সামথিং লেট? দেখেছো কোনো? হয় না। এগুলো আমরা পড়ে গেছি লুপের মধ্যে, এটা এক ধরনের অ্যাটমিক ডাইপোলের লুপ, একটা ফিল্ডের মধ্যে আমরা বসে আছি বেসিক্যালি। কে যে ক্রিয়েট করেছে জানি না আমি। এগুলো সবারই একই প্রবলেম, মানে ওই স্টার্টিং পয়েন্টে এক্স থাকতেই হবে। অনেকে বলে যে লজিক দেয় না, আননোন মানে এক্স না, আমার কাছে তো আমি কোনো লজিক্যাল খুঁজে পাই না। আমি জেড লিখবো না কেন, আমার প্রশ্ন সেখানে থেকে যায়। এনিওয়ে, ওকে, তাহলে এই পোর্শনটা ঠিক আছে আপাতত, মোটামুটি এটা ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু বারবার বলছি দুটোর মধ্যে করেসপন্ড করো। কতগুলো ক্যালকুলেশন আজকে ডিটেলসে যাব না, মানে আমি এবার স্ট্রাকচারটা বানিয়ে দেবো, আমরা পরের দিনই ক্যালকুলেশনটা নিয়ে বুঝবো, কারণ এটা একটা ক্যালকুলেশন করলে একটা দিনই চলে যাবে। ওই যেটা ছিল আমাদের ক্যালকুলেশনটা, ডাইপোল মোমেন্টের ভেক্টর ক্যালকুলেশন, হ্যাঁ, এম ক্রস আর করে দেবো, আর মাল্টিপল ওটাও করে দেবো, টাইম আছে আমাদের হাতে, ডোন্ট ওয়ারি। আবার আমি আসছি, আমি আবার লিখলাম এখানে, তাহলে আমার কাছে এখন কিন্তু কি আছে, আবার ডায়াম্যাগনেটিক আর এদিকে আছে ডাইইলেকট্রিক, দুটো নতুন টার্ম পেলাম। এখানে আমরা বাইরে থেকে ই অ্যাপ্লাই করেছি, পোলারাইজেশন তৈরি হয়েছে, ডিফাইন্ড অ্যাজ দিস থিং। এখানে আমরা বাইরে থেকে বি অ্যাপ্লাই করেছি, ম্যাগনেটাইজেশন তৈরি হয়েছে, ডিফাইন্ড অ্যাজ দিস থিং। ক্লিয়ার?
শুধু নতুন নাম দিয়েছে কি, এখানে একটা নতুন নাম দেওয়া হয়েছে যেহেতু জিনিসটা ইনভেস্টিগেট করা হয়েছিল বাই ফ্যারাডে এন্ড লেন্জ, সো দিস টু লস অ্যাকচুয়ালি কাম ইনটু অ্যাকাউন্ট। না ধরলেও কোনো ক্ষতি নেই ফর দ্য টাইম বিং আমাদের পারপাস। এইবার একটু মনে করে দেখো, এইবার একটু থিঙ্ক, একটু ব্যাকওয়ার্ড যাও সবাই সবাই থিঙ্ক হোয়াট হ্যাপেন্স when you have, এমা আমি তো উল্টো লিখে ফেললাম রে, এখানে তো সব বি ফি গুলো আসবে। হ্যাঁ এক সেকেন্ড, একটু একটু হলো করো। ডাইইলেকট্রিক ডায়াম্যাগনেটিক হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এটা উল্টো হয়ে গেছে না, এখানে তাহলে আসবে হচ্ছে, এখানে আসবে হচ্ছে বি, এখানে আসবে এম, এখানে আসবে স্মল এম, আর এখানে আসলো হচ্ছে আমার ক্যাপিটাল ই, এখানে আসলো হচ্ছে ক্যাপিটাল পি, এখানে আসলো স্মল পি। ওকে, এইবার একটু মনে করে দেখো, ইন কেস অফ ডাইইলেকট্রিক মেটেরিয়াল, if the polarization is uniform one, so inside the materials all the adjacent charges get cancelled, মানে ওই প্লাস মাইনাস গুলো ক্যান্সেল আউট হচ্ছে, only you get some bound charges which resides at the surface level। আর যেটা আমি ক্যালকুলেশনটা করে আগের দিন দেখিয়েছিলাম, বললাম ভি ডাইপোলটা করে সারফেস ইন্টিগ্রেশন ভলিউম ইন্টিগ্রেশন করেছিলাম। হ্যাঁ, তাহলে one charge we get at the surface level and termed as sigma b, and you have found, আমরা এটা অনেকবার করেছি, that is given by this, and this is the case for uniform polarization. That means field is such that external field E is such that the effect of polarizing or effect of changing the orientation of the electric atoms, মানে তোমার চার্জ গুলোকে ঠিকঠাক ভাবে সুন্দরভাবে র্যান্ডমলি ভালোভাবে ওরিয়েন্ট করেছে, যার জন্য কি হচ্ছে মাঝখানের চার্জ গুলো ক্যান্সেল আউট হয়ে গেছে, শুধুমাত্র সারফেসে চার্জ আছে। বাট ইফ দ্য চার্জ পোলারাইজেশন ইজ নট ইউনিফর্ম, তার মানে কিছু বাউন্ড চার্জ এখন ভেতরেও থাকবে, তখন কিন্তু আমরা কি পাই, দ্যাট চার্জ রিমেইনস ইনসাইড দ্য ভলিউম, তাকে আমরা বলি ভলিউম বাউন্ড চার্জ। আর আচ্ছা, সাইন গুলো ঠিকঠাক আমি লিখছি, একটু দেখবে তো, প্রথম সাইনটা কি মাইনাস সাইন থাকবে? না, ফার্স্ট এটা প্লাস হবে, প্রথমটাতে থাকবে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। নিচে তা আমি আজকে এটার সঙ্গে ঠিক করেসপন্ডিং রেখে আমি ক্যালকুলেশনটা আজকে করাবো না, শুধু এগুলো এবার একটু বাড়িতে চোখ বোলাবে মেলানোর জন্য, আমি এটা পরের দিনই করাবো। তাহলে একদম সেম এখানেও দেখা গেছে, এক্সপেরিমেন্টালি বলো বা থিওরিটিক্যালি ক্যালকুলেশন করা বলো, ইন দিস কেস টু টাইপস অফ, এখানে তো চার্জ থাকবে না, এখানে কি থাকবে, টু টাইপস অফ, কি থাকবে বলো তো? ম্যাগনেটিক পোলস। ঠিকঠাক বলো, ঠিকঠাক বলো, মানে লজিক্যালি বলো। এখানে তুমি সিগমা রো মানে কি, চার্জ ডেনসিটি, তাহলে এখানে সেই কারেন্ট ডেনসিটি পাবো, কারেন্ট ডেনসিটি অ্যাকচুয়ালি ডাইপোলই পাচ্ছো, বাট দে উইল বি নাও টার্ম অ্যানালগাস টু দ্য রিলেশন অফ ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, তাই করা হয়। দে উইল বি টার্মড কারেন্ট ডেনসিটিস, and one current density will be termed as kb vector, কারণ তুমি আগেও পড়েছো k stands for the surface current, and one current density will be termed as the volume current density, বা যেটা যে আমরা সিম্পলি লিখি b for bound, কারণ এগুলো হচ্ছে তৈরি হয়েছে ডিউ টু দা ম্যাগনেটাইজেশন এফেক্ট। ঠিক আছে, ওরা আর নড়াচড়া করতে পারে, একদম ফিক্সড হয়ে গেল ওরা, এরা যেমন ফিক্সড হয়ে গেছে। এখানে কিন্তু মনে রাখবে ফ্রি চার্জ কিন্তু একটু হলেও আছে, এখানেও কিন্তু মনে রাখবে একটু হলেও ফ্রি কারেন্ট আছে। আচ্ছা, মানে ফ্রি ইলেকট্রনস কিন্তু, মানে ওই ফ্রি ডাইপোল গুলো কিন্তু কিছু কিছু ক্যান্সেল আউট হয়নি, দুজন তিনজন বসে আছে। তাহলে একদম আমি এটা করে দেখাবো, আজকে করব না, এইটা করে দেখানো যাবে যে দিস উইল বি একদম সমান, মনে রাখার জন্য বলছি, এইভাবে আসবে এইটা, এন্ড এইটা আসবে
জাস্ট লাইক দিস। জাস্ট নোট ডাউন করো, Similar. সিমিলার ফ্যাশনে আসছে। স্যার এখানে আর মাইনাস আসবে না? এখানে মাইনাস সাইনটা আসবে না, আশা করছি আসবে না। আমি তো একটু মেমোরাইজ করে লিখছি, ঠিক আছে, আমি একটু মেমোরাইজ করে লিখছি, তোমরা একটু একবার চেক করবে, আমাকে নেক্সট দিন বলবে ভুল হয়েছে কিনা, আর ক্যালকুলেশন করলেই বেরিয়ে যাবে। আমিও রিসেন্টলি এগুলো দেখা হয় না, আমি চেষ্টা করি মেমোরাইজ করে লেখার, যদি ঠিক হয় তখন খুব খুশি হই, মেমোরি ঠিক আছে, আর না হলে তখন পড়াশোনা করতে বসতে হবে, বোঝা যায় আর কি, ঠিক আছে। ওকে, কিন্তু তুমি বেসিক জায়গাটাতে এসো, যে কি সুন্দর দেখো করেসপন্ডিংটা করা হয়েছিল, এবং ক্যালকুলেশন, আমি ক্যালকুলেশনটা করবো, আমি কিন্তু পালাবো না, আমি নেক্সট দিনই করবো। একটা জিনিস বোঝো যে কি সুন্দর জিনিসটা এসেছিল এই দুটো জিনিসের সঙ্গে, ঠিক আছে। তাই যদি হয় দুটো একদম একদম। So polarization in dielectric material produce some bound charges. Uniform case surface bound charge, non-uniform case both থাকবে surface and volume bound charge. In addition to কিছু তো free charge থাকবে, but number is very low. Same thing is diamagnetic case. Surface current থাকবে, মানে কিছু কারেন্ট ডাইপোল থাকবে যেগুলো সারফেসের সঙ্গে সারফেস ওরিয়েন্ট হয়ে আছে, ডাইপোল মোমেন্ট গুলো, সেটা ইউনিফর্ম ম্যাগনেটাইজেশন হলে। আর যদি নন ইউনিফর্ম হয় তাহলে সারফেসের ডাইপোলের সঙ্গে সঙ্গে ভেতরেও কিছু ডাইপোল থাকবে যেগুলো ক্যান্সেল আউট হয়নি। এই হচ্ছে সোজা কথা। আচ্ছা, ইন এডিশন টু কি, ফ্রি কারেন্ট তো কিছু আছেই, কারণ ফ্রি ফিল্ড দেওয়ার আগেও কিছু ডাইপোল ক্যান্সেল আউট কোনো মতেই হয়নি, ওটা অল্প হলেও কিছুটা আছে। পুরোপুরি ফ্রি হলে কিন্তু ঝামেলা আছে, সবাই যদি ফ্রি থাকতো তাহলে সেটা ডায়ম্যাগনেটিক হতো না, আর সেটা পরের লোকে আবিষ্কার করেছিল, পরে আসবো ওটাতে। এইবার তুমি আমাকে বলো, গো টু দ্য অ্যাম্পিয়ার সার্কুইটাল ল এগেইন ইন দ্য ডিফারেন্সিয়াল ফর্ম। কি ছিল? ভুলে গেছো? মিউ জিরো মিউ নট জে। হ্যাঁ, মিউ নট। এইবার দেখো, সিন্স ইউ আর ডিলিং উইথ দ্য ম্যাগনেটাইজেশন থিং, তার মানে তুমি তো জে লিখলে সব পুরোটা তো জিনিসটা হয় না। এখন জে বলতে গেলে কি থাকবে? জে বলতে গেলে তার মানে যদি আমি জে লিখিও, তার মানে এখন তোমাকে জেবি প্লাস কেবি। হ্যাঁ, এখন কিন্তু জেবি কেবি না, এই তো ভুল হয়ে গেল। তুমি করছো তো এইটাও থাকলো, ঠিক আছে, বাট ডাইমেনশনালি দিস ইজ সারফেস কারেন্ট। অ্যাম্পিয়ার্স কিন্তু সারফেস কারেন্ট নিয়ে কিছু বলেনি। অ্যাম্পিয়ার সবসময় বলে গেছে ভলিউমের মধ্যে টোটাল কারেন্টটা কি রকম কন্ডিশনে থাকবে। তার মানে অ্যাকচুয়াল যখন তুমি এটা লিখেছিলে, when there is no magnetic material present in free space, তখন তোমার শুধু লেখার কথা কিন্তু এইটা। অর্থাৎ if you try to write down the corresponding Gauss's theorem, you should write down rho f by epsilon naught in the absence of any dielectric material. যদি শুধুমাত্র সোর্স চার্জ থাকতো। যদি এবার এখানে চলে আসলো ফ্রি এই বাউন্ড চার্জ, তখন এটার সঙ্গে কিন্তু এবার এইটা অ্যাড হয়ে যাবে। তার মানে এখানেও কিন্তু ইনিশিয়ালি এটা থাকবে যখন কোনো রকম ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নেই, অনলি একটা এক্সটার্নাল ফিল্ড আছে, তার জন্য যে কারেন্ট, মানে এই সোর্স কারেন্টটা আছে, ঠিক আছে। মানে এইভাবে তুমি ভাবতে পারো যে ধরে নাও এমন একটা ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে যেখানে শুধুমাত্র সোর্স কারেন্ট ছিল, মানে কিছু ফ্রি কারেন্ট ছিল, বাইরে থেকে কোনো ফিল্ড অ্যাপ্লাই করা হয়নি, বাকি সবাই র্যান্ডামলি বসে আছে, নো বাউন্ড কারেন্ট ইজ দেয়ার, অনলি সার্টেন অ্যামাউন্ট অফ ভেরি স্মল ফ্রি কারেন্ট ইজ দেয়ার, তাই তুমি এইভাবে লিখতাম। কিন্তু যেই বাইরে থেকে ফিল্ড অ্যাপ্লাই করা হলো অ্যান্ড ইট ইজ নন ইউনিফর্ম ফিল্ড ইন জেনারেল, তাহলে কিন্তু ইউ ক্যানট রাইট ডাউন সিম্পলি দ্য ফ্রি কারেন্ট অনলি, ইউ হ্যাভ টু রাইট ডাউন ফ্রি কারেন্ট প্লাস the bound current density which is generated due to the application of the external field, which is assumed to be non-uniform in the most practical cases. So this is the modified form of the Gauss's law in the presence of dielectric. মানে প্রেজেন্স অফ ডাইরেক্ট্রিক, মানে ডাইরেক্ট্রিক ম্যাটেরিয়াল আছে কিন্তু তুমি ইলেকট্রিক ফিল্ড দিচ্ছ, তাহলে কি হচ্ছে? আর এটাও what will happen to the dielectric material when you apply the magnetic field, what is the change form of Ampere circuital law. মানে শুধু ফ্রি নিয়ে কাজ করলে আর হবে না, শুধু ফ্রি নিয়ে কাজ করলে তুমি অ্যাকচুয়াল রেজাল্টটা তোমার কথা বলা হলো না, তোমাকে দুটো নিয়েই কাজ করতে হবে।
ফ্রি কে নিয়েও কাজ করতে হবে, বাউন্ড কে নিয়েও কাজ করতে Bound. হবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল লজিক ফিজিক্সের। স্যার বলো। সিগমা পি আর রো বি যেটা আছে ওটাকে হ্যাঁ। সাপোজ আমরা ইন্টিগ্রেট করে যদি অ্যাড করি তো ওটা 0 হয় সব সময়। তো আমরা তাহলে ফ্রি ইলেকট্রনস কত, মানে ফ্রি চার্জেস কতটা আছে ওটা কি করে জানবো? না, তোমার তো জানার তো উপায় নেই। তোমাকে তো যে কোনো ম্যাটেরিয়ালের মধ্যে যেগুলো আউটার শেল ইলেকট্রন গুলো আছে, হ্যাঁ, হুম। সেই ইলেকট্রন গুলোকে ধরে নিতে হবে তারা একদম সারফেসের টোটাল বাইরে চলে আসে। আচ্ছা। ঠিক আছে, এইগুলো বাউন্ড মানে মানে এইভাবে জিনিসটাকে ডিস্টিংগুইশ করা হয় যে এই যে চার্জ গুলো এখানে ডাইপোল মনে করো তোমার তো ইলেকট্রিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সেগুলো জাস্ট সারফেসের ভেতরেই আছে। আর ফ্রি ইলেকট্রন বলতে সেটাকে কনসিডারই করা হবে যে তারা রোম অ্যাবাউট অন দা সারফেস, তারা বাইরে চলে গেছে, সো দ্যাট যখন তুমি তার দিয়ে কানেক্ট করবে তারা বেরিয়ে চলে আসবে। এরা কিন্তু বেরোতে পারবে না ফাইনালি। বাউন্ড চার্জ কথাটার মানেই হচ্ছে বাউন্ড, দে ক্যানট এমিট আউট হোয়েন ইউ কানেক্ট টু দা সার্কিট। আচ্ছা। কারেন্টের সঙ্গে বাউন্ডের মানে এখানে আছে সেটা অন্য কথা, এটার সঙ্গে কারেন্টের তো অন্যরকম রিলেশন, ওইভাবে গোলালে চলবে না। কিন্তু চার্জ যদি তোমাকে সত্যি কানেক্ট করো তুমি কোনো একটা ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়ালকে, তাহলে এই চার্জ গুলো বেরিয়ে কিন্তু ফ্লো করবে না বাবা, ফ্লো করবে সেই বাইরের ফ্রি চার্জ গুলোই। এরা বাউন্ড হিসেবে এরা আটকে বসে আছে একদম। আচ্ছা। ওদের এই ক্ষমতা নেই যে বাইরে ফ্লো করে যাওয়া, এই হচ্ছে কথা। ওকে, ঠিক আছে। তাহলে এই হলো আমার প্রপোজিশন। যদি এটা হয় তাহলে আমি আবার বলছি, আমি কিন্তু এই ক্যালকুলেশনটা আসবো যে কি করে সারফেস আর ক্যালকুলেশনটা কি করে আসবো জানো তো? আমার পরের কাজ হবে ফার্স্ট টু রাইট ডাউন ওই যে আমি বলেছিলাম ভি ডাইপোল ক্যালকুলেশন, পি ডট আর বাই আর কিউব করেছিলাম না, সেখান থেকে আমি সারফেস আর আগের দিন যেমন আমি সেইভাবেই কাজটা করবো এখানটা। ওটা করলে দুটো টার্ম চলে আসবে। একবার চেষ্টা করবো তো বাড়িতে ট্রাই করার, হাউ টু ফাইন্ড আউট দিস থিংস। আমি করব, একটু দেখো না হাতে করে, যদি পারো কোনোদিন করতে এই দুদিনের মধ্যে। আমরা একদিন পরে এবার বসবো এটা নিয়ে, ঠিক আছে? আমি বসবো, ওকে স্যার, ডোন্ট ওয়ারি। আচ্ছা, যদি এই দিস ইজ দ্য হোল সিচুয়েশন, কতক্ষণ টাইম আছে বোঝা যাচ্ছে না, কেটে যেতে পারে ফট করে। সো 1 minute 44 seconds. ও বাবা, তাহলে একটা কাজ করি, একটু 5 মিনিটের ব্রেক নিয়ে নি। ওকে স্যার। ওকে, তাহলে হ্যাঁ একটু ব্রেকটা নিলে ভালো হবে। তারপরে আমি শুরু, তোমরা ততক্ষণে একটু এটা পাশে যদি বই বা কিছু থাকে একবার একটু লাইনটা চেক করে নাও, ডিপে না গিয়ে একটু এই সাইনটা মাইনাস থাকবে কিনা একবার দেখে নাও, তাহলে আমিও কনফার্ম হয়ে যাব। ওকে ওকে স্যার। ওকে ওকে, হ্যাঁ চলো, আমি তাহলে নেক্সট মিটিংটা জাস্ট আফটার 5 মিনিটস। ওকে স্যার। ওকে ওকে, হ্যাঁ।